স্বাগত জানাই সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আর টিভি নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশে আপনাদের সঙ্গে আজকে আছি শ্যামল দত্ত। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি এবং চেষ্টা করি আমাদের যে অতিথিরা থাকেন তাদের মতামত জানার এবং দর্শকদেরও নানা মন্তব্য বিশ্লেষণ আমরা নিয়ে অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব এই মুহূর্তে যে সবচেয়ে আলোচিত একটি বিষয়, তার মধ্যে হলো কেমন হলো উপনির্বাচন। আমরা জানি দুটি আসনে উপনির্বাচন হয়েছে, নওগাঁতে এবং ঢাকায়। এই উপনির্বাচনগুলো নিয়ে আমরা একটু জানতে চাই যে কেমন নির্বাচন হলো। আমরা সারাদিন ভোর টেলিভিশনের পর্দায় দেখেছি, অনলাইনে দেখেছি এবং নানা মাধ্যমে জেনেছি যে ভোটার সংখ্যা কম এবং সেই রকম বিপুল উৎসাহ উদ্দীপনা সেই অর্থে দেখা যায়নি। দেখা যাক আমাদের বিশেষজ্ঞরা কি বলেন। আমার সঙ্গে যুক্ত আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এবং আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কাশেম কুমার। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এই অনুষ্ঠানে। দর্শক চাইলে আপনারাও যুক্ত হতে পারেন বা আপনারা মতামত জানাতে পারেন এই সম্পর্কে, যে বিষয়টি আজকে আমরা নির্ধারণ করেছি সে সম্পর্কে। এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে। স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেটিতে ফোন করে আপনাদের মন্তব্য, বিশ্লেষণ, প্রশ্ন ইত্যাদি জানাতে পারেন। এটাও জানিয়ে রাখি যে অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমি প্রথমে ডক্টর তোফায়েল আপনার কাছে একটু জানতে চাই এই উপনির্বাচন নিয়ে কি মন্তব্য আপনার, মানে কেমন নির্বাচন হলো? ধন্যবাদ। এখন এটার বিশেষত্ব হবে নতুনত্ব হচ্ছে এটা কোনো নতুনত্ব নেই বা বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। এটা হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে যে জিনিসগুলো সেগুলোই কন্টিনিউ করছে এবং এখানে যে বয়ানগুলো আমরা সবসময় শুনে আসছি সেগুলোই শুনছি। একদিকে ঢাকা শহরের যে নির্বাচনটা তাতে মনে হচ্ছে তুলনামূলকভাবে পার্টিসিপেশন খুব কম হয়েছে। দুপুর পর্যন্ত, যেটা আমি 2টা পর্যন্ত টেলিভিশন নিউজ যেটা দেখেছিলাম, 10% বেশি হয়নি। এবারেই যারা রিপোর্টাররা বিভিন্ন চ্যানেল থেকে যা বলছিলেন, নওগাঁর দিকে শোনা গেছে যে ওখানে একটু কালেকশনটা বেশি হয়েছে, কিন্তু দুই জায়গাতেই অপোজিশন থেকে ওই যা প্রত্যাশিত যা বলা হয় তাই বলা হয়েছে এবং এর মধ্যে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক বা যারা নির্বাচন নিয়ে কাজ করেন তাদের কোনো মতামত পাওয়া গেছে না, আজকাল এগুলো আর ইন্ডিপেন্ডেন্ট কেউ পর্যবেক্ষণ করে না। এখন ওই যেটুক প্রেসের রিপোর্ট যতটুক পাওয়া যায় বা পার্টির যেসব বক্তব্য সেগুলোই আসে। প্রথম কথা হচ্ছে যে এখন নির্বাচন নিয়ে মানুষের আগ্রহটা সাংঘাতিক রকম কমে গেছে এবং যারা প্রার্থী, যারা বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রার্থী, তাদের উত্তাপ উত্তেজনাটা থাকে নমিনেশন পর্যন্ত। নমিনেশনটা কনফার্ম হওয়ার পরে কিন্তু জনাব তোফায়েল আহমেদ, বিরোধী দলের তো প্রার্থী হওয়ার জন্য ব্যাপক আগ্রহ, এমনকি মারামারি। হ্যাঁ, এটা আমি বললাম যেটা বিরোধী দল এবং সরকারি দল দুই জায়গাতে একই জিনিস। প্রার্থী হওয়া পর্যন্ত কিন্তু যে উত্তেজনা, উত্তাপ এবং আগ্রহটা দেখা যায়, প্রার্থী হয়ে যাওয়ার পরে কিন্তু এটা মোটামুটি চলে যায়। নির্বাচন কি হবে এটা ধরে নেওয়া যায়। কারণ পজিশন থেকে যেটা হচ্ছে, তারা মার্কাটা পেলে পার্টির, তাহলে তার জয়টা সুনিশ্চিত। আর অপোজিশন থেকে হচ্ছে যে অন্তত আমি এখন লাইনে আসলাম, পার্টির নমিনেশনের লাইনে আমি আসলাম, আমি এখন আমার ফেসটা শো করতে পারলাম, এতটুকু। এর বেশি কিন্তু আশা করা যাচ্ছে বলে মনে হয় না আমার কাছে। সেই জন্য নমিনেশন নিয়ে একটা তোড়জোড় থাকলেও ওই নির্বাচন নিয়ে তেমন থাকে না। হ্যাঁ, নির্বাচনে এসে আগ্রহটা কোনো দিক থেকেই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু আসছি, আপনার কাছে আসবো, আমি একটু শুনে আসি। কাশেম হুমায়ুন, আপনার কি পর্যবেক্ষণ, কেমন নির্বাচন হলো? নির্বাচনটা তোফায়েল ভাই যে কথাটা বলেছেন পর্যবেক্ষণের বসায়, আমি আমি একটু আগে অনলাইনে একটা পত্রিকা দেখছিলাম, সেখানে তারা বলছেন 2টা পর্যন্ত 20% ভোট কাস্ট হয়েছে, সেটা ঢাকায়। এখন পরবর্তীতে ঢাকায় যারা বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, সালাউদ্দিন সাহেব, তিনি প্রেস কনফারেন্স করে যে বুথ দখল টখল যা হয় চিরাচরিত ভাবে সেটা বলে তিনি বলছেন আমি এখন আর নাই, মাঠে নাই। নগর ব্যাপারে কিছু বলেন নাই। এরপরে একটু আগে আমি একটু অনলাইন দেখলাম যে সিইসি প্রেস মিট করেছেন, সেখানে বলেছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং তারা কোনো অভিযোগ পান না। এখন টার্নওভারের ব্যাপারে তার বক্তব্যটা, যদি আপনি সিইসি যে বক্তব্য দিয়েছেন, আমি অনলাইনে দেখলাম সেটা, যে করোনা পরিস্থিতির কারণে টার্নওভার তিনি মনে করেন কিছু কম হয়েছে। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কোনো টার্নওভারের কোনো পরিসংখ্যান ইলেকশন কমিশন বা পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি। কারণ এখন বাজে 7:30, এরপরে হয়তো একটু সময় নেবে। তার ভোট গণনা চলছে, ভোট গণনার পরে আপনার নানা রকম হিসাব নিকাশ হবে। আরেকটা বলেছেন যে করোনার পরিস্থিতির কারণে ভোটারের অনুপস্থিতি কম। আরেকটা তিনি
সেটা বলেছেন যে যেহেতু সরকার পরিবর্তন হবে না, মানুষের ভোটের ব্যাপারে আগ্রহ কম। এই যে দুইটা বিষয় বলেছেন, এগুলোর অ্যানালাইসিসের বিষয়। এখন সিইসি এই দুইটা বলেছেন যে হ্যাঁ, ভোটার টার্ন ওভার কম হওয়ার কারণ দুইটা। কাশেম মোহান, আপনি কি মনে করেন এই দুটির কারণেই কি ভোট কম? এখন করোনা পরিস্থিতি তো একটা মানুষের, এটা তো শ্যামল, আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিকতার পেশায় আপনি আছি। একটা ঠিক করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি যেটা ধরেন যেটাকে ব্যাপক প্রচারণা চলছে, সেখানে তো মোবিলাইজেশন মহিলা একটা বিষয়, তো আপনি সেখানে মোবিলাইজেশন করা, জনসমাগম করা, এখানে কিন্তু সেটা অলমোস্ট একটা নেগেটিভ। এটা কেউ আর ইতিবাচক দিকে দেখেন না। কিন্তু আপনি যদি বাংলাদেশি ইলেকশন গুলো দেখেন, সেখানে আপনার একটা উৎসব মুখর পরিবেশে ইলেকশন হয়। এখন করোনা পরিস্থিতির কারণে তো একটা জায়গায় এসছে যে আরো স্বাস্থ্যবিধি মেনে চলতে গিয়ে আপনার একটা মানে ভোটার আগ্রহ তেমন নাই। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে সরকার পরিবর্তন হবার যায়, যেটা সিএসসি কথা বলেছেন। এটা যদি আপনি বিশ্লেষণ করেন যে এই আজকে যেটা ঢাকা এবং নওগাঁর বাই ইলেকশন, এই দুইটা সিটে যদি অপোজিশন জিতেও সরকারের বিপক্ষে যায়, যদিও সরকারি দলের এই সিট দুইটা ছিল, সরকারি দলের সংসদরা এই মারা গেছে পরে দুইটা সিট ব্যাকেট হচ্ছে, সেখানে কিন্তু আপনার এই যদি অপোজিশন পাসও করে, সেখানে কিন্তু সরকার পরিবর্তন হবে না। এইটা হচ্ছে আপনার কাছে আমি একটু শুনে আসি। তোফায়েল আহমেদ, আপনি মনে করেন কিনা যে করোনার কারণেই ভোট কম হয়েছে এবং এই দুটি আসনের নিয়ে তেমন কোনো প্রতিযোগিতামূলক নেই এবং এটি হলে সরকারের পতন হবে না, এই জন্য ভোটার উৎসাহ কম, এইটি কি একমাত্র কারণ? ভোট না একমাত্র ওগুলো একটা কারণ হতে পারে, কিন্তু এগুলো কোনো মুখ্য কারণ বলে আমার কাছে মনে হয় না। কারণ বাজার সদা এবং সব মানুষের চলাচল সব তো ঠিক আছে, এবং কোনোটাই তো করোনার কারণে যেটা আগে প্রথম দিকে ছিল সেটা এখন ঠিক ওইভাবে নেই। কথা হচ্ছে ভোট দিতে মানুষের যে আগ্রহ, এটা কমে গেছে স্বাভাবিক। আর উপনির্বাচনে এমনিতেই টার্ন আউট কম হয় সাধারণভাবেই। কিন্তু বাংলাদেশে অনেকগুলো সংকটের সূত্রপাত হয়েছে উপনির্বাচন নিয়ে, সেটা মাগুরার কথাই বলুন কিংবা এই যে ঢাকার কথাই বলুন, আমরা দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এইসব উপনির্বাচনে। এখন এগুলো একসময় ছিল, এখন তো মূল নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কমে গেছে। আর এখানে উপনির্বাচনে কতটুকু থাকবে, সেই জন্য এটা এখন একটা ভিন্ন প্রেক্ষিত। এটা ধারাবাহিকভাবে এটা হচ্ছে, এটা এই দুটো উপনির্বাচন যে এক্সেপশনাল কিছু একটা হয়েছে তা না, এটা অনেকদিন ধরেই তো এরকম অবস্থাতেই চলছে নির্বাচনে। এটা ভোটার খরা, এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এইটার মূল কারণ কি মনে করেন আপনি, যে ভোটার খরা, ভোটাররা যে ভোট দিতে যান না, এর মূল কারণটা কি? এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। কারণ ভোটার জানে ইলেকশনের ফলাফলটা আগে থেকে জানা আছে। এটা কেউ ম্যানিপুলেট করে হোক না হোক, কি হবে ভোটের, কারণ এখন আসলে অপোজিশন, যেটা বিএনপিকে প্রধান অপোজিশন বলা হচ্ছে, তারাও তো মাঠে ওইভাবে নেই। ভোটাররা তো এক ধরনের একটা শেল্টার চায়, ভোটাররা একটা শক্ত প্রতিপক্ষ চায়, অথবা কার পিছনে ভোটার যাবে। ঠিক এই মুহূর্তে বিএনপি সেটা দেখাতে পারছে না। আবার আওয়ামী লীগের এখন যে মাঠের যে অবস্থা, সেখানে তারা যেমন ধরেন আজকের যে ভোট সেন্টারের কয়েকটা রিপোর্ট পত্রিকায় আসছে ইতিমধ্যে অনলাইনে, দেখা যাচ্ছে যে মানুষ ইচ্ছা মতো ভোট কেন্দ্রে ঢুকছে, বেরোচ্ছে, কেউ মানা করছে না, কিছু করছে না। আবার যখন টিভি ক্যামেরা দেখা যাচ্ছে বাইরে গিয়ে হঠাৎ করে লাইন হয়ে যাচ্ছে। তো এই অনেকগুলো জিনিস আছে যেগুলো এখন ভোটের যে শৃঙ্খলা যেটা, বা ভোটের যে সিরিয়াসনেস, এটা ভোট যারা গ্রহণ করে তাদেরও নেই, ভোটারদেরও নেই, এবং ঠিক প্রার্থীরাও কিন্তু ঠিকভাবে এটাকে নিচ্ছে না। হয়তো আমি একটু কাশেম হুমায়ুনের কাছে শুনাছি, আপনি শুনছিলেন জনাব তোফায়েল আহমেদের বিশ্লেষণ। একটি হচ্ছে মুখ্য কারণ তিনি মনে করেন না করোনা এবং যে কারণ দুটির কথা আপনি বললেন এটি। দ্বিতীয়ত ভোটার একটা খরা, ভোটাররা ভোট দিতে উৎসাহ হারিয়ে ফেলেছে। এই সম্পর্কে আপনার কি মত? না, ভোটাররা তো আপনি যদি আগ্রহ হারিয়ে ফেলেছে, এবং যে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা বাংলাদেশের যদি আপনি অতীত ইলেকশন গুলো দেখেন, তাহলে একটা উৎসব মুখর পরিবেশ ছিল, যেটা আওয়ামী লীগ আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা। সেখান থেকে কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই আজকে নাই। আপনি যদি যদি আপনি ইলেকশনটা যদি একতরফা হয়ে যায়, আপনি যদি ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে হয়, প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে হয়, তাহলে সেই জায়গায় আপনার দুইটা মেজর দল,
একটা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি 2014 সালের নির্বাচনে যে ক্ষতিটা হয়ে গেছে, এটা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বিএনপির হঠাৎ করে চলে যাওয়া এবং ভাঙচুর করা, এই করা, এগুলো কিন্তু একটা বড় রকমের একটা ক্ষতি, ডিজাস্টার হয়ে গেছে। এবং যার ফলে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখা, এইটা কিন্তু আপনি যদি একটা 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 বিষয় হচ্ছে যে এটাকে একটা জায়গায় যাওয়া, সে সমুন্নত রাখতে হলে কনস্টিটিউশনকে আপনি ডেমোক্রেটিক সিস্টেমকে আবদ্ধ করতে হবে। এখন কোথাও তো বলা নাই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করা যাবে না, নির্বাচিত হবেন না, এরকম কিছু কনস্টিটিউশন নাই। এখন প্রশ্নটা হচ্ছে ক্ষতিটা সাংবিধানিকভাবে হয়েছে পরে। বিএনপি যদি ওই সময় নির্বাচনটা করতো তাহলে কিন্তু আজকে এইরকম একটা, যেটা প্রফেসর তুফাইল আহমেদ বললেন যে আপনার একটা খরা, এই খরাটা আসতো না। আচ্ছা, আমি এই আলোচনাটি পরে শুনবো। আর একটু জনাব তোফায়েল আহমেদ, একটা বিরতি নিতে হবে আমাকে। বিরতি থেকে ফিরে এসে ডক্টর তোফায়েল আপনার কাছে আসবো আমি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রেজাল্ট ঘোষিত হয়ে গেছে। নওগাঁ 6 আসন উপনির্বাচনে 1,05,447 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। এই ফলাফলটি আমরা পেয়ে গেছি। সব নিয়েই আমরা কথা বলবো, তবে একটি বিরতির পর। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে নেচেছে ছোট্ট বিরতির পর ফিরে এসে আমরা আবার এই আলোচনায় আশা করি আপনাদের সবাইকে পাবো। বিরতির পর দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে আমরা আলোচনা করছিলাম আজকে অনুষ্ঠিত যে উপনির্বাচন, সেই কেমন হলো উপনির্বাচন তা নিয়ে। আমার সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন। ডক্টর তোফায়েল, আপনার কাছে যেটি জানতেছিলাম, ইতিমধ্যে আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি। প্রায় 1,05,467 ভোটে জিতেছে আওয়ামী লীগের প্রার্থী। ঢাকার রেজাল্টটি আমরা এখনো পাইনি। যেটি একটু আগে কাশেম হুমায়ুন বলছিলেন যে অনেকগুলো কারণ আছে, বিশেষ করে 14 সালে বিএনপির নির্বাচন বয়কট নির্বাচনকে বড় একটা প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে। আপনি কি তাই মনে করেন কিনা? 14 সালের এফেক্ট কি এখন আছে? এটা তো ওয়ান অফ দি ফ্যাক্টরস, ঠিক আছে, কিন্তু তারপর থেকে একদিকে সরকারের দিক থেকে পুরোপুরি আধিপত্য বিস্তারের একটা প্রভাব লক্ষ্য করা গেছে, আর বিএনপির একদিকে মাঠ ছেড়ে যাওয়ার একটা বিষয় প্রবণতা দেখা গেছে। এবং সবটা মিলিয়ে এখন যেটা হয়েছে, বড় ধরনের একটা শূন্যতা আছে অপোজিশনের ক্ষেত্রে, বড় ধরনের একটা শূন্যতা আছে। পার্টির নামে আছে ঠিক আছে, কিন্তু এটার কোনো অ্যাক্টিভিটি নেই। এটা অপোজিশনকে অ্যাক্টিভ থাকতে গেলে সবসময় যে মারপিট করতে হবে, রাজপথে মিছিল করতে হবে তা না। একটা আমার জানান দেওয়ার জন্য এমন ধরনের পলিসি লেভেলে কিছু কথা বলতে পারে, যেটা আমি একবার বলছিলাম কথাটা এরকম যে এখন বিএনপি ঠিক আছে, মাঠে আন্দোলন করার পরিবেশ নাই, কিন্তু আপনারা তো এই যে বাজেট হচ্ছে, একটা পলিসি আসছে, একটা সংকট আসছে, এগুলো তো কথা বলার জন্য স্পোক্স পারসন ঠিক করে শক্তভাবে কথা বলেন, তাহলে তো আপনার কর্মীরাও তো অন্তত উদ্দীপিত থাকবে, আপনারা জীবিত আছেন সেটা, কিন্তু সেই জিনিসগুলো দেখা যাচ্ছে না। রাজনীতি দিক থেকে বিএনপিকে সেই অর্থে অ্যাক্টিভ দেখা যায় না। রাজনীতি নিয়ে যে বিএনপি পলিটিক্স তো একটা নানামুখী বিষয়। একদিকে তারা বলে মাঠে নামতে দেয় না, কিন্তু মাঠে না নামেও তো অনেক কিছু কাজ করা যায়। জি, মাঠে নামার তখন দরকার না, এমনি কোভিডের সময় তো মাঠে এমনিতে নামতে পারবেন না আপনি। সুতরাং যে হোমওয়ার্ক গুলো করা দরকার, ঘরে বসে পলিসি কথাগুলো বলা দরকার, এটা তো বলছেন না। আর আরেকটা হচ্ছে, সত্যিকার অর্থে হচ্ছে কি, এখন নেতৃত্বে কে আছেন এটা তো বোঝা ডিফিকাল্ট। এটা কি লন্ডন থেকে এরকম এটা রিমোট কন্ট্রোলে ওয়েবসাইটে দিয়ে কি এই পার্টির এটা কন্ট্রোল সম্ভব? এটা নিয়ে কর্মীদের মধ্যে হয়তো বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু একটা জিনিস তোফায়েল আহমেদ আপনার কাছে আমি একটু জানতে চাই, আমি আসবো কাশেম হুমায়ুন আপনার কাছে, আমাদের খুব বেশি সময়ও নেই হাতে। সেটি হচ্ছে এই যে নির্বাচনগুলো যেখানে ভোটার যাচ্ছে না, নির্বাচন হচ্ছে, এক ধরনের মানে এইগুলোর আয়োজনের এই যে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, সেক্ষেত্রে মানে এইটার যৌক্তিকতাটা কি? এটা হচ্ছে এখন ক্ষমতা, আমার তো সংবিধান অনুযায়ী ক্ষমতা, রাষ্ট্র, সংসদ, এগুলো তো চলবে। এখন সেটা হচ্ছে যদিও মিনিংলেস হয়ে যাচ্ছে, এটা আমরা খালি খরচটা মেনটেন করছি, এর বেশি কিছু নাই, উপযোগিতা নাই। এটা জাস্ট যা আছে সেটাকে মেনটেন করে যাওয়া ছাড়া, বৈধতার ছাপ দেওয়া ছাড়া আর কিছু করার নেই। জনাব কাশেম হুমায়ুন, আপনার কি বিশ্লেষণ এই বিষয়ে, যেটি বলছিলেন তোফায়েল আহমেদ? খালি কোন রকমের যৌক্তিকতা নাই এগুলোর, এই যে যৌক্তিকতা আছে কি? একটা হলো যে আপনার যদি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার পার্লামেন্টকে শক্তিশালী করা,
এটা যদি আপনার শক্তিশালী করা হয়, আপনি যদি দুনিয়ার বিশ্বের ইভেন বাংলাদেশের অভিজ্ঞতা দেখেন, যে সরকারি দল এবং বিরোধী দলের একটা পার্টিসিপেন্ট থাকতে হয় শক্তভাবে, সেখানে কিন্তু এই পার্টিসিপেন্টরা দিন দিন বাংলাদেশে কমে আসছে। আমি ওই একটা কথা বললাম, 2014 সালের নির্বাচনটা আপনি দেখেন, এত বড় গণতন্ত্র উদ্ধার, এরশাদের বিরুদ্ধে আন্দোলন, হ্যাঁ, তারপরে আবার স্বৈর শাসন, সামরিক শাসন, সবকিছুর উপর আন্দোলন করে খালেদা জিয়া। কিন্তু জনাব কাশিম মঈন 18 সালের ডিসেম্বরে তো বিএনপি পার্টিসিপেট করেছে, তাতে কি লাভ হয়েছে কোনটা? না, লাভ মানে কি? লাভ কি মানে আপনি মনে ক্ষমতার পরিবর্তন হয়ে গেলে লাভ হবে? না, এই লাভ কোন অর্থে বলেন? ভোটের লাভের অর্থ শ্যামল কোন অর্থে বলেন? আপনি বলেন যে আমি কি মনে করেন যে হ্যাঁ লাভ হয়েছে মানে কি সরকার পরিবর্তন হলে কি লাভ হবে? ভোটাররা কি ভোট দিতে গেছেন 18 সালে? 18 সালে না, গেছেন কি যান নাই সেটা তো আরেকটা বিতর্ক। হ্যাঁ, একটা তো একটা আরেক রকম বিতর্ক। বিতর্কটা ওই ধারায় এখন ভোটে যে কেউ যাচ্ছে না বা যেতে পারছে না, বা অপোজিশনকে এই একটা অপোজিশনের জন্য যে পরিবেশ দরকার সেটা নাই দেশে, ওইটারই ধারাবাহিকতা চলে আসছে। না তোফায়েল ভাই, এই প্রশ্নটা কোন জায়গাটা? প্রশ্নটা হচ্ছে যে আপনি গণতান্ত্রিক ধারাটাকে সমন্বয় রাখতে হলে, হ্যাঁ, আপনাকে সমন্বয়টা কে করবে? অপোজিশন, গভর্নমেন্ট রুলিং পার্টি সবাই করবে, সলিউশন নিতে পারবে। আপনি এই যে দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের কথা বলেন, সামরিক শাসন এবং এত স্বৈরাচার বিরুদ্ধে এত আন্দোলন, হ্যাঁ, শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ইউনিটি হচ্ছে এই দেশে। এই ইউনিটি আমরা তো প্রফেশনালি দেখেছি, হ্যাঁ, শ্যামল দেখেছেন, আমরাও দেখেছি যে দুই নেত্রী কাছাকাছি আইসা বসছে, তারা অনেক সভা করেছে। এগুলো তো ইতিহাস। আমরা যারা মাঠে মধ্যে তখন কাজ করতাম, শ্যামলও করতো, তখন তো দেখেছি এগুলো ইউনিটি হয়েছে। সেই ইউনিটি ভাঙলো কেন? কিভাবে ভাঙলো? আজকে এগুলো খুঁজতে হবে। আপনি কোথায় এই নির্বাচনের এই বেদিগুলো হচ্ছে, জন্ম হয়েছে কোথায়? একজন নেত্রী আরেকজনকে অবিশ্বাস করছেন। আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত এই দেশে ঘটে যায়। আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিকে শেষ করে দাও। আপনি দেখেন যে এই যে এগুলো যদি একটা লোক, যে কোনো রাজনীতিবিদ যদি মনে করে আমি আপনার কাছে নিরাপদ না, তাহলে সেখানে কিন্তু এই দ্রুত হয়ে যাবে। দ্রুত হচ্ছে কেন? না, তা তো হয়েছে, এখন হয়ে গেছে তো। এটা এখন আপনি সবচেয়ে বড় বিষয়টা কি, আমাদের খুব বেশি সময় নেই, যদি 1 মিনিট কাশিম মঈন বলেন, আমি 1 মিনিট তো ভালো আমাদের কাছে। আচ্ছা, আমি 1975 সালে বঙ্গবন্ধু 15 আগস্ট বঙ্গবন্ধুকে ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন। অনেক দেশে বিদ্রোহ হয়, অনেক মিউটিনি হয়, কিন্তু আপনার দেশের প্রধানমন্ত্রীকে কিল করতে যে মারা হয়েছে বঙ্গবন্ধুকে, এবং পাশাপাশি তার ফ্যামিলিটাকে মেরে ফেলা হলো। ঘটনা কি? এই দেশে তো মিউটিনির ভিতরে জিয়াউর রহমানও মারা গেছে রাষ্ট্রপতি হিসাবে। ওই জিয়াউর রহমানের ফ্যামিলি তো টাচ করে নাই, কেউ টাচ তো হয় নাই, কিন্তু বুঝতে হয়তো 21 আগস্টে গ্রেনেড হামলাটা কি হলো বলেন? এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু আপনি যদি বুঝায় না দিতে পারেন, তাহলে ভবিষ্যৎ খারাপ এই দেশে। আমি মনে করি কাশিম মঈনের একটা কাশিম সাহেব শেষ করুন। আমার কাছে 1 মিনিট আছে। না, আপনি 1 মিনিটে শেষ করেন তো ভালো। আমার কাছে বলার কিছু নাই, কারণ আজকে তো নির্বাচন নিয়ে কথা বলছি আমরা। নির্বাচন তো শুধু বাংলাদেশে উপনির্বাচন না, সারা পৃথিবীব্যাপী নির্বাচন প্রক্রিয়াটা এখনো আছে। তাহলে আমরাই চেষ্টা করি বুঝার আমাদের নির্বাচনের সমস্যাটা কোথায় হচ্ছে। এখন আমরা খালি একটা কথা থেকে আরেকটা নিয়ে আসলে কিন্তু এখন এটা সমাধান নাই। ইতিহাস যেগুলো সেগুলো আমরা সবই জানি, ধারাবাহিকতা ইতিহাসের, কিন্তু এখন কোন দিকে যাব এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে, এবং এর জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব তোফায়েল আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি জনাব কাশিম মঈন আপনাকেও। আশা করি সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.